ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে স্বাগত জানাই। তো আমাদের যেরকম গ্রুপ সিডি অর্থাৎ WBSSC স্কুল সার্ভিসের যে পরীক্ষা, সেখানে গ্রুপ সিডির অলরেডি আমরা 10খানা সেট, 10টা জিকে সেট, 10টা কারেন্ট অ্যাফেয়ার্স সেট, টোটাল 20খানা সেট আমরা অলরেডি আমাদের চ্যানেলে ডিসকাস করেছি। তো আজকে আমাদের যেহেতু আপকামিং পুলিশের এক্সাম আছে, কলকাতা পুলিশের এক্সাম অক্টোবরে প্রিলিমিনারি এক্সাম আছে, একটা টেন্টেটিভ ডেট দিয়েছে 30শে নভেম্বর, যেখানে বেঙ্গল পুলিশের উপর একটা এক্সাম আছে। তো সেই এক্সামগুলোকে ফোকাস করে আমরা একটা ওভারঅল সেট নিয়ে এসেছি, যেখানে কলকাতা পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গল পুলিশের আমরা একটা ওভারঅল প্র্যাকটিস সেশন জিকের ওপর করবো, ঠিক আছে? তো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন সেই সেশনের প্রথম কোশ্চেনে কি বলছে যে কোন ধর্মের জন্য কৈশিক নল বে, কৈশিক নল নয়, এটা অ্যাকচুয়াল হবে কৈশিক জল, ঠিক আছে? কৈশিক জল বে ওপরে ওঠে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের জল, কৈশিক জল বে ওপরে উঠছে। তাহলে কৈশিক জল বলতে আমরা ইংলিশে কি বলতে পারি? দ্যাট ইজ ক্যাপিলারি ওয়াটার। তাহলে কৈশিক জল বে ওপরে উঠছে মানে জল নিচ থেকে ওপরের দিকে উঠছে। ওকে, তাহলে এই যে কৈশিক জল, এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ ক্যাপিলারি ওয়াটার। তাহলে ক্যাপিলারি ওয়াটার বলতে কি বোঝাচ্ছে? যে জল নিচ থেকে উপরের দিকে উঠছে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি, ধরো সাপোজ এই উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, গাছ শিকড় দিয়ে মাটির তলা থেকে ওপরের দিকে জল তুলছে। বা আমরা অনেক সময় পোলতে বা স্টোভ যেগুলো হয়, সেই স্টোভের ক্ষেত্রে দেখি যে অনেক সময় সুতো বা সলতে যেগুলো ঝোলে, আগেকার দিনে খুব ইউজ হতো বেশি, ওখান থেকে জল নিচের থেকে ওপরের দিকে উঠছে। তার নিচের থেকে যে ওপরের দিকে জলের ওঠার যে প্রসেস, মানে অ্যান্টি গ্র্যাভিটেশনাল ওয়েতে যে কাজ করছে, সেটাকে আমরা কিন্তু কৈশিক জল বা ক্যাপিলারি প্রসেস বলে থাকি। এবার এই যে ক্যাপিলারি প্রসেস হচ্ছে কোন ধর্মের জন্য, ফর হুইচ ক্যারেক্টার বা প্রপার্টিজ এর জন্য, এটা মেনলি দেখা যাচ্ছে। চারটে অপশন দিচ্ছে: স্থিতিস্থাপকতা, দ্যাট ইজ ইলাস্টিসিটি, পৃষ্ঠটান, সারফেস টেনশন, তারপর সান্দ্রতা, জলের ঘনত্ব। চারটে অপশন দিচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি? আমাদের এখানে অ্যান্সার হচ্ছে পৃষ্ঠটান। কেন পৃষ্ঠটান অ্যান্সার? এটা কেন করলাম তার রিজন আমরা বুঝি, ঠিক আছে? রিজনটা কি দেখো, একটা নলের মধ্যে জল যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, জলের মধ্যে যে অণুগুলো, সেগুলো কি করছে, একে অপরের সঙ্গে একটা আকর্ষণ তৈরি হচ্ছে। এবং এই নলের মধ্য থেকে জলটা যখন নিচ থেকে উপরের দিকে উঠছে, জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে এবং নলের ভেতরের যে দেওয়ালটা, এইটার মধ্যে দিয়ে জলটা উপরের দিকে যাচ্ছে, সেই অঞ্চলটার মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে। তার মানে একে অপরের আকর্ষণের মাধ্যমে একটা লেভেল ক্রিয়েট করছে এবং উপরের দিকে উঠছে। এবং আমরা দেখি এই নলের ক্ষেত্রে, এই নলের একটা সারফেস, ধরো এইটা একটা নল, এই নলের একটা সারফেসের সঙ্গে জলটা ঠেকে আছে এবং বাকিটা নিচের দিকে ঝুলছে। তার মানে কি, জলের ফোঁটাকে আমরা এই রকম আকার দেখে থাকি, ঠিক আছে? এটা কেন হয়ে থাকে? দেখো, একটা ছোট্ট অংশ সারফেসের সঙ্গে ঠেকে আছে। তার কারণ কি, এই যে সারফেসের সঙ্গে মানে পৃষ্ঠের সঙ্গে যে ঠেকে আছে, কিসের ওপর? একটা আকর্ষণ বলের ওপর। সেই আকর্ষণ বলটাকে আমরা টান বলছি, দ্যাট ইজ পৃষ্ঠ টান, ঠিক আছে? এই জন্য অনেক সময় বলে যে রেন ড্রপ স্ফেরিক্যাল কেন হয়, বৃষ্টির জলের ফোঁটা গোলাকার কেন হয়? তার দেখো নিচের দিকটা গোলাকার, তার রিজন হচ্ছে এই পয়েন্টটা, যেটা আমরা বললাম সারফেস টেনশন। তাহলে কখনো যদি এই কোশ্চেনের পরিবর্তে যদি বৃষ্টির জলও গোলাকার কেন হতে দেখা যায়, তারও অ্যান্সার কিন্তু সারফেস টেনশন বা পৃষ্ঠটান কিন্তু হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 2020 সালে ইউনাইটেড নেশনস বন্যপ্রাণী সামিট কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো, এটা 20 সালে বলতে মানে অলরেডি হয়েছে, এটা হচ্ছে হয়েছে, কোন দেশে অনুষ্ঠিত হয়েছে। এবার 2020 সালে বন্যপ্রাণী সামিট, আমরা জানি 2020 সালে 22শে মার্চ থেকে আমাদের কোভিড প্যান্ডেমিকের সেশন শুরু হয়েছে। তো সেই সময় গ্লোবালি কোনো রকম কনফারেন্স বা মিটিং বা সামিট হয়নি। তাহলে সেটা কি হয়ে গেছিল? সেই বছর পোস্টপন্ড হয়ে গেছিল। সেটা কবে হয়েছিল? পরের বছর অর্থাৎ 2021 সালে এই সামিটটা দেখা গেছিল। 2021 সালে এই সামিটটা যেটা দেখা গেছিল, সেটা হওয়ার কথা ছিল যেখানে, সেখানেই হয়েছে। হওয়ার কথা ছিল হচ্ছে বেজিং, দ্যাট ইজ ইন চায়না। তাহলে চীনের কোন অঞ্চলে? চীনের দ্যাট ইজ বেজিং অঞ্চলে আমরা বলতে পারি যে এই সামিটটাকে লক্ষ্য করা গেছিল। তাহলে এই জায়গাটা মাথায় রেখো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটা? দেখো, এই ধরনের কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার পাওয়া খুব মুশকিল। কেন? যদি আমরা বলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, আমি বলতাম ও এখানে মেনশন করছে কি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী, মানে
লংগেস্ট রিভার অফ দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে কি করবো আমরা, চারটে নদী বলেছে, এবার আমি এখানে অ্যান্সার বলবো না, অ্যান্সার তোমরা বলবে, ঠিক আছে? আমি এখানে অপশনে একটু হেল্প করছি। তাহলে রূপনারায়ণের কি বলছে, রূপনারায়ণের লেন্থ হচ্ছে 80 কিলোমিটার, সুবর্ণরেখার টোটাল লেন্থ হচ্ছে 395 কিলোমিটার। বাট আমাদের টোটাল তো কাজ নয়, সুবর্ণরেখা ঝাড়খণ্ড থেকে আসছে, টোটাল আমাদেরকে 395 কিলোমিটার লাগবে না। পশ্চিমবঙ্গের মধ্যে কতটুকু আছে মেদিনীপুরে, দ্যাট ইজ অনলি 93 কিলোমিটার। তাহলে আমি এখানে লিখে দিলাম 93 কিলোমিটার। দামোদরের কত, দামোদরের টোটাল লেন্থ হচ্ছে 592 কিলোমিটার, অনেক জায়গায় 541 দেখি, দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। আর কয়না, কয়না হচ্ছে 103 কিলোমিটার। কয়না হচ্ছে কৃষ্ণার উপনদী। ওকে, তো চারটে অপশন পেলাম। এখানে বলছে কি দীর্ঘতম, দ্যাট ইজ লংগেস্ট রিভারের কথা জানতে চেয়েছে। এবার আশা করি এতক্ষণের অ্যান্সার বোঝা গেছে যে কোনটা হবে দীর্ঘতম, কোনটা, দ্যাট ইজ দামোদর। এটা আমাদের ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডের খামারপোত হিল থেকে অরিজিনেট হয়েছে। এই জায়গাটা প্রত্যেকের বোঝা গেল। তো লেন্থ গুলো আমরা একটুখানি মাথায় রাখার চেষ্টা করবো। ওকে, স্পেসিফিক্যালি যদি সবকটা সমস্যা হয়, মেনলি দামোদরটাকে তো মাথায় রাখবো। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করে? দেখো, ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করে? থমাস আলভা এডিসন, আলফ্রেড নোবেল, মাইকেল ফ্যারাডে, জগদীশ চন্দ্র বসু। দেখো, যিনি ইলেকট্রিক জেনারেটরের কথা যদি বলে, যিনি আবিষ্কার করেছিল, দ্যাট ইজ 1831, 1831 সালে আবিষ্কার করেছিল। কে করেছিল? দ্যাট ইজ মাইকেল ফ্যারাডে। ওকে, মাইকেল ফ্যারাডে কত সালে? 1831 ইনভেন্ট করেছিল। কোশ্চেন নাম্বার 5। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে বা কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবলের যে বিশ্বকাপ দেখতে পাই, কোথায় হয়েছিল? দ্যাট ইজ রাশিয়া, কাতার, ইংল্যান্ড, কানাডা, দ্যাট ইজ কাতারে হয়েছিল। ঠিক আছে, যেখানে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেনাল্টি টাইব্রেকারে। তো এখানে যদি আমরা বলি, এই যে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কততম ফিফা ওয়ার্ল্ড কাপ? তাহলে আমরা বলবো এটা হচ্ছে 22nd। মনে রাখা ইজি। কেন ইজি? তার কারণ হচ্ছে যে আমরা দেখছি এখানে যে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ, আর হচ্ছে 22nd। কততম? 22nd ওয়ার্ল্ড কাপ। তার মানে এর পরে যেটা হবে কতদিন পর, 4 বছর পর, সেটা কত সাল? 2026 সাল। 2026 সালে 4 বছর পর হচ্ছে। 4 বছর পর যেটা হবে, তাহলে কততম ওয়ার্ল্ড কাপ সেটা ফিফার? 23rd ওয়ার্ল্ড কাপ, 23তম ওয়ার্ল্ড কাপ। আয়োজক দেশ কোনটা? যেমন 22-এর আয়োজক দেশ ছিল কাতার, তাহলে এবারের আয়োজক দেশকে, দ্যাট ইজ অর্গানাইজড কান্ট্রি কোনগুলো? মেক্সিকো, তারপর যদি আমরা বলি কানাডা, আর হচ্ছে ইউএসএ। 3টে দেশ হচ্ছে উত্তর আমেরিকার 3টে দেশ, এটা হচ্ছে আয়োজক দেশ। নেক্সট, কোশ্চেন নাম্বার 6। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন? এখান থেকে 2-3 ধরনের কোশ্চেন হয়। চেঙ্গিস খাঁ মোটামুটি যেই বছর ভারতে এসেছিল তার 10 বছর পর আক্রমণ করেছে। চেঙ্গিস খাঁ ভারতে এসেছিল কবে? 1211-তে। অ্যাটাক করেছে কবে? 10 বছর পর, অর্থাৎ 1221 সালে। ঠিক আছে, এইবার 1221 সালে যে চেঙ্গিস খাঁ অ্যাটাক করে, মানে ভারতে এসেছিল মানে কি, যখন 1221-এ অ্যাটাক করে সেই সময় সিন্ধু নদীর তীরে ছিল। সিন্ধু নদীর তীরে মানে এ পাশে আসতে দেয়নি, আটকে দিয়েছিল কে? আটকে দিয়েছিল ইলতুৎমিশ। ঠিক আছে, তাহলে চেঙ্গিস খাঁ যদি বলে কার রাজত্বকালে ভারতে আসে, তাহলে আমরা বলবো মঙ্গল নেতা ছিল চেঙ্গিস খাঁ। ঠিক আছে, তাহলে কার রাজত্বকালে ভারতে আসে? আমরা সিম্পল বলবো দ্যাট ইজ ইলতুৎমিশ। দ্যাট ইজ ইলতুৎমিশ। নেক্সট, কোশ্চেন নাম্বার 7। আঁধি নামক ঝড়টি কোন স্থানে ঘটে? দেখো, আমরা প্রায় শুনেছি লু, আঁধি। আঁধি হচ্ছে ভারতের নর্থ ওয়েস্টার্ন পার্টে, উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের লক্ষ্য করা যায়। এবার এই যে উত্তর পশ্চিমাঞ্চলে কোন কোন জায়গা? আঁধি দেখো উত্তর পশ্চিমের মধ্যে, এখানে দেখা যায় পশ্চিমবঙ্গ, ইউপি, আসাম উত্তর পশ্চিমের মধ্যে নয়, তাহলে পড়ে রইল কি? পাঞ্জাব। আঁধি মেনলি দেখা যায় কোথায়? এক হচ্ছে পাঞ্জাবে, যেটা আমাদের অ্যান্সার হয়ে গেল, আর তো কিছু নেই। আঁধি এখানে ছাড়াও দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ রাজস্থান। তাহলে রাজস্থান আর পাঞ্জাবে মেনলি দেখতে পাওয়া যায়। তাহলে উত্তরপ্রদেশে যেটা দেখতে পাওয়া যায় ওটা কি? উত্তরপ্রদেশে যেটা দেখতে পাওয়া যায় দ্যাট ইজ লু। এই আঁধি প্রায় 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারে প্রবাহিত হয়। কিলোমিটার পার আওয়ারে আঁধি প্রবাহিত। ঠিক আছে, ঝড় এক ধরনের।
কোশ্চেন নাম্বার 8, মেনলি গরমের সময় দেখা যায়। যদি বলে হয় কোন টাইম পিরিয়ডে দেখতে পাওয়া যাচ্ছে, ডিউরিং দ্য পিরিয়ড অফ সামার সিজন, গ্রীষ্মকালীন সময় লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, বলিউডের কোন চিত্র তারকা ইউনিসেফ দ্বারা শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হন, মানে গ্লোবাল অ্যাম্বাসেডর তাকে ঘোষণা করা হয়েছিল। বলিউডের কোন অ্যাক্টরের কথা বলছে? এখানে দেখো অ্যাক্টরের কথা যদি বলি, এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস দুজনই আছে। অমিতাভ বচ্চন শাহরুখ খান হচ্ছে অ্যাক্টর, শিল্পা শেট্টি প্রিয়াঙ্কা চোপড়া অ্যাক্টর। অ্যান্সার কে? ভারতের থেকে যিনি প্রথম মহিলা হিসেবে গ্লোবালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষিত হয়েছিল ভারতের কোনো ফিমেল অ্যাক্ট্রেস, কোন ক্ষেত্রে? ইউনিসেফের ক্ষেত্রে, সে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। ওকে, অ্যান্সার আমাদের হয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দশম পরিকল্পনা। দশম পরিকল্পনা বলতে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে আমরা বলতে পারি যে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে আমরা বলতে পারি যে 5 years প্ল্যান, দ্যাট ইজ 5 year প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দশম পরিকল্পনার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা জানলে আমাদের সুবিধা হবে একটু হিসাব করতে। দ্যাট ইজ 2002 থেকে 2007, 2002 থেকে 2007 অব্দি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোন ক্ষেত্রকে, কোন সেগমেন্টাল এরিয়াকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল? কৃষি, শক্তি, সামাজিক পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা। দেখো মেনলি প্রায়োরিটি দেওয়া ছিল স্বাস্থ্য শিক্ষাকে। স্বাস্থ্য শিক্ষা মানে কি? সামাজিক পরিষেবা, দ্যাট ইজ সোশ্যাল সার্ভিসের মধ্যে। তাহলে অ্যান্সার হচ্ছে সামাজিক পরিষেবা। এই দশম পরিকল্পনার সময় 2002 থেকে 7 এই জায়গাটাই বোঝার আছে। 1999 থেকে 2004 অব্দি আমাদের ক্ষমতায় ছিল কেন্দ্রীয় সরকারের, দ্যাট ইজ অটল বিহারী বাজপেয়ী সরকার। মানে কি 2 থেকে 4 এই সময় দুজন, একজন যে পিএম ছিল 2002 থেকে 4 অটল বিহারী বাজপেয়ী, আবার 4 থেকে 7 এই সময় ডক্টর মনমোহন সিং আমার পিএম ছিল। মানে দুজন পিএম এর টাইম পিরিয়ড ছিল। মানে পিএম কে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, এই প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান প্রধানমন্ত্রী, তাহলে ওই সময়কালে দুজন প্রধানমন্ত্রী ছিল। প্রথম 2 বছর 2 থেকে 4 অটল বিহারী বাজপেয়ী, তারপরে 3 বছর 4 থেকে 7 হচ্ছে কে? দ্যাট ইজ আমাদের ডক্টর মনমোহন সিং, ইউপিএ গভর্নমেন্ট 1। ওকে, তাহলে এই সময় প্ল্যানিং এর জন্য দেশের জিডিপির কত পার্সেন্ট গ্রোথকে টার্গেট করা হয়েছিল? যে আমাদের দেশের জিডিপির কত পার্সেন্ট উন্নতি করা হবে, বাট সরকার টার্গেট নিয়েছিল, দ্যাট ইজ 8%। 8% টার্গেট নেওয়া হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? দেখো ওয়াটসন ক্রিক ডিএনএ এর হেলিক্স স্ট্রাকচার ও ইনভেন্ট করেছিল। ঠিক আছে, তাহলে ওয়াটসন আর ক্রিক করেছিল ডিএনএ এর গঠন। এবার ডিএনএ দ্বিতন্ত্রী গঠন, যেটাকে আমরা কি বলি থাকি? হেলিক্স স্ট্রাকচার। এই হেলিক্স স্ট্রাকচার তারা ইনভেন্ট করেছিল এবং পরবর্তীকালে বায়োলজিক্যাল সায়েন্স এটা ম্যাসিভ ইম্পর্টেন্স ক্রিয়েট করে। এই হেলিক্স স্ট্রাকচার কত সালে তারা করেছিল যদি বলে, আমরা সিম্পল বলবো ওয়াটসন ও ক্রিক এই কাজটা করেছিল 1953 সাল। যদি আমরা মনে রাখতে নাও পারি, তাহলে আমরা কে করেছিল বা কি ধরনের গঠন করেছিল সেটুকু মাথায় রাখলেই হবে, 1953। নেক্সট কোশ্চেন নাম্বার 11, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? দ্যাট ইজ স্পাইনাল নার্ভ। তাহলে মানুষের সুষুম্না স্নায়ু মানে হচ্ছে স্পাইনাল নার্ভ। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? স্পাইনাল নার্ভ 10 জোড়া, 12 জোড়া, 30 জোড়া, 31 জোড়া। আমরা জানি 62টা থাকে মানে কত? দ্যাট ইজ 31 জোড়া। এটা কার সঙ্গে যুক্ত থাকছে? আমাদের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থাকছে। তো মেরুদণ্ডের সঙ্গে যে যুক্ত থাকছে, এই মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থেকে সময়ের সাথে সাথে কি করছে? মেরুদণ্ডের সঙ্গে বডির ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখতে এটা হেল্প করছে। ওকে, আর যদি কখনো বলে করোটিক স্নায়ু কটা, তাহলে আমরা অ্যান্সার করবো 11 জোড়া। করোটিক স্নায়ু যদি বলে তাহলে 11 জোড়া। এটা যেন খেয়াল থাকে, আমি লিখে দিচ্ছি। করোটিক স্নায়ু যদি বলে, করোটিক স্নায়ু তাহলে হচ্ছে 11 জোড়া বা 11 পেয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 12, জওহর রোজগার যোজনা, দ্যাট ইজ শর্টে আমাদের এইটা পুরো না দিয়ে এরকমও দিতে পারে JRY, কত সালে চালু করা হয়? কত সালে চালু করা হয়? ঠিক আছে, জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়? দ্যাট ইজ 1989, 1989 সালে। এই যে জওহর রোজগার চালু করা হয়েছিল 1989 সালে, এই সময় প্রকল্পে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে বিশেষ করে গ্রামাঞ্চলে বা যারা দারিদ্র সীমার নিচে রয়েছে, অর্থাৎ বিলো দ্য পভার্টি লাইন, যেটাকে আমরা বিপিএল বলে থাকি, তাদের জন্য
প্রতি বছরে 90 থেকে 100 দিনের সরকারের তরফ থেকে কাজ দেওয়া হবে, ঠিক আছে? সেটা রাস্তা বানানোর ক্ষেত্রে হতে পারে, কোনো পুকুর বা খাল সংস্করণের ক্ষেত্রে হতে পারে, সরকারি প্রকল্প, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে পারি, 90 to 100 ডেজ, আমরা বলি না 100 দিনের প্রকল্প, এইখান থেকে কনসেপ্ট এসছে। 100 ডেজ ওয়ার্ক সারা বছরে কিন্তু, হ্যাঁ, পার ইয়ার, প্রতি বছরে, যেটা এখনো চলে কিন্তু, পপুলার এটা খুব ইন্ডিয়াতে। কোশ্চেন নাম্বার 13, একটি অবিশুদ্ধ বজ্র পদার্থের উদাহরণ হলো, এবার এখানে মাথায় রাখতে হবে অবিশুদ্ধ, বজ্র পদার্থ নয়, সবকটাই বজ্র পদার্থ, ঠিক আছে? অবিশুদ্ধ কোনটা, যেটা পরিবেশের খুব বেশি ক্ষতি করছে না, ঠিক আছে? যেগুলো আছে তার মধ্যে সব থেকে পরিবেশের কম ক্ষতি করছে ধানের খোসা। ধানের খোসা কি, ওই খড় যেটাকে বলি গবাদি পশুর খাওয়ার ক্ষেত্রে লাগছে বা পুড়ি দেওয়া হচ্ছে, মানে ওটা পরিবেশে বেশি ড্যামেজ করছে না, ঠিক আছে? ধান থেকে মানে ওই চালগুলোকে বার করে নেওয়ার পর যেটা পড়ে থাকে, দ্যাট ইজ, তো ওটা পরিবেশে বিশাল ড্যামেজ করছে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, রেড ডাটা বুক প্রকাশ করে কে? রেড ডাটা বুক, রেড ডাটা বুকে কি বলা থাকে দেখো, যে সমস্ত বিলুপ্ত প্রায় প্রাণী, আমরা যাদেরকে বলতে পারি এনডেঞ্জার্ড স্পিসিস, যে সমস্ত বিলুপ্ত প্রায় প্রাণী, বিলুপ্ত প্রায় প্রাণী বা আমরা বলতে পারি যে এনডেঞ্জার্ড স্পিসিস বা বিলুপ্তের দিকে যাচ্ছে, তাদের সংখ্যা খুবই কম, তাদেরকে রেড ডেটা বুক, রেড মানে কি, রেড সিগন্যাল মানে রেড অ্যালার্ট, রেড ডেটা বুক তাদের প্রকাশ করে। এটা কোন সংস্থা কাজ করে? এটা সংস্থা কাজ করে হচ্ছে IUCN। IUCN কথার অর্থ কি? IUCN কথার অর্থ হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1948। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড, কোথায়? সুইজারল্যান্ড। আমি শর্টে লিখে দিচ্ছি এখানে, দ্যাট ইজ SWT মানে সুইজারল্যান্ড, গ্ল্যান্ড সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বিবি কা মকবরা কোথায় অবস্থিত? দেখো, বিবি কা মকবরা যদি আমরা একটু ডিটেলসে যাই, বিবি কা মকবরা 1866 নাগাদ, ঠিক আছে? 1866 টাইম পিরিয়ডে এটা পপুলারিটি পায়, ঠিক আছে? তৈরি হয়েছিল তারও সময়কালীন আগে। এবার এই যে পপুলারিটি পায়, পপুলারিটির কথা বলছি, প্রতিষ্ঠার কথা কিন্তু বলছি না, প্রতিষ্ঠা 1600 দশকে। এবার বিবি কা মকবরা যিনি কমিশন করেছিল, মানে যিনি এটাকে উদ্বোধন বলতে পারো, যিনি এই উদ্বোধনের সঙ্গে বা যে নাম যুক্ত, সে হচ্ছে অরঙ্গজেব। যিনি তৈরি করেছিল, অরঙ্গজেবের পুত্র আজম তে এইটাকে তৈরি করেছিল, ঠিক আছে? প্রিন্স আজম এটাকে তৈরি করেছিল, ঠিক আছে? তৈরি করেছিল প্রিন্স আজম, কিন্তু এখানে তা কোশ্চেন আমাদের বলেনি। বিবি কা মকবরা ওই ঔরঙ্গজেবের স্ত্রীকে ঔরঙ্গজেব ডেডিকেট করেছিল, কিন্তু তার পুত্র তৈরি করেছিল আজম। স্ত্রীর নাম ছিল কি? বানু বেগম। ঔরঙ্গজেবের স্ত্রীর নাম বানু বেগম। এইবার যে তৈরি করেছিল, কোথায় তৈরি করেছিল? औरंगाबाद ডিস্ট্রিক্ট। औरंगाबाद ডিস্ট্রিক্ট কোথায়? দ্যাট ইজ মহারাষ্ট্র। এমএইচ শর্টে লিখে দিলাম, দ্যাট ইজ মহারাষ্ট্র। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন গুলোকে মাথায় রেখো। কোয়েশ্চেন নাম্বার 16, পরবর্তী কোয়েশ্চেনে যাব। নিচের কোনটি মৌলিক একক? দেখো, আমাদের মৌলিক এককের সংখ্যা যদি বলি কটা আছে? 7টা। এবার প্রথম কথা হচ্ছে মৌলিক একক বলতে কি বোঝাচ্ছে? দু রকমের একক হয়, মৌলিক একক আর লব্ধ একক। লব্ধ একক মানে হচ্ছে কি, মৌলিক একক বলতে ফার্স্টে যদি বলি, মৌলিক একক বলতে যেই এককটা তৈরির জন্য অন্য কোনো এককের বা ইউনিটের হেল্প লাগে না, তাকে মৌলিক একক বলছে। যেমন সময় মৌলিক একক। কিন্তু আমি যদি এমন কোনো একক বলবো, ধরো কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার বলছি আবার আওয়ার বলছি, মানে দূরত্ব আসছে সময় আসছে, তার মানে কি কিলোমিটার মানে দূরত্ব, আবার সময় পার আওয়ার তার মানে কি দুজনকে নিয়ে তৈরি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি লব্ধ একক। মৌলিক এককের সাহায্যে লব্ধ একক তৈরি হয়, আর মৌলিক এককে কারোর সাপোর্ট লাগে না। মৌলিক একক কি? সময়। অ্যান্সার হচ্ছে আমাদের সময়। তাহলে এই কার্য, বেগ, ওজন বা ভার, এটা কি হচ্ছে? লব্ধ একক, ঠিক আছে? তাহলে সময় হচ্ছে কি? মৌলিক একক। ওকে, আর মৌলিক এককের সংখ্যা কটা? 7টা মৌলিক একক। নেক্সট 17 নম্বর কোশ্চেন, সংবিধানের 370 নম্বর ধারার সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত? আর্টিকেল 370 ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যামং দিস ফলোইং অপশনস, বলছে কোনটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে আর্টিকেল 370 আমরা জানি এখন নেই, কেন?
জম্মু কাশ্মীরের এখানে বিশেষ ডেজিগনেশন বা তাদের সেপারেট কনস্টিটিউশনের আলাদা ছিল, ওইখানে বিশেষ তকমা দেওয়া হয়েছিল তাদেরকে। 2019 সালের 5th আগস্ট কি হলো, জম্মু কাশ্মীরের 370 ধারা এবং আর্টিকেল 35A এটাকে কি করা হলো, অ্যাবলিশ করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো। জম্মু কাশ্মীর স্পেশাল কনস্টিটিউশন পাওয়ার চলে গেল। আর আমরা প্রত্যেকে জানি যে 2019-এর 31শে অক্টোবর জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দিয়ে কি করা হলো, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, একটা লাদাখ, একটা জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, তাহলে বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্য না। আর আমরা 370-এ কি ছিল, জম্মু কাশ্মীরের স্পেশাল প্রভিশন, বিশেষ মর্যাদা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। 1942-এ ইউরোপে যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কে ছিল? দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে WW2, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে কথা বলছে এর টাইম পিরিয়ডটা কবে, 1939 থেকে 1945, 1939 থেকে 45। তাহলে কত বলছে, 42, এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার বলছি ইউরোপের প্রধান প্রতিপক্ষ কে ছিল? দেখো, ন্যাৎসি বাহিনীর সঙ্গে, ন্যাৎসি বাহিনী মানে হচ্ছে জার্মানি, জার্মানির সঙ্গে রাশিয়ার একটা প্রবল যুদ্ধ হয়েছিল, গরিলা যুদ্ধ অনেক সময় বলা হয়। শীতকালীন লং টাইম ধরে যুদ্ধ চলেছিল, ভয়ঙ্কর একটা পরিণতি। এটাকেই বলা হয় যে সব থেকে ভয়ঙ্কর যুদ্ধের আকার নিয়েছিল। ঠিক আছে, এইটা কোশ্চেন নাম্বার 19। উদ্ভিদের জোড়া বিলম্বিত করা হয় কোন হরমোন প্রয়োগ করে? ঠিক আছে, এবার উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ অর্থাৎ কমা বাড়াতে বা উদ্ভিদের পাতার মধ্যে যে একটা রঞ্জক থাকে, সেই রঞ্জকটার নাম কি, ক্লোরোফিল, যেটাকে নিয়ন্ত্রণ করে বা পাতার রং সবুজ হবে কিনা সে ডিসাইড করবে, কতটা সবুজ হবে বা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করছে কি একটা উদ্ভিজ্জ হরমোন আছে, তার নাম হচ্ছে কি সাইটোকাইনিন। এটা খেয়াল রাখবে, ঠিক আছে, সাইটোকাইনিন। আর উদ্ভিদের প্রধান হরমোন যদি বলে অক্সিন, তারপর জিবরেলিন, তারপর সাইটোকাইনিন। ওকে, কোশ্চেন নাম্বার 20। বর্তমানে কোন দেশ মাটি ছাড়া আলু উৎপাদন করে? দেখো, মাটি ছাড়া আলু উৎপাদন যদি কথা বলি, বর্তমানে এই 4টে দেশই কিন্তু করছে। ভারতের মধ্যে কোথায় হচ্ছে মাটি ছাড়া আলু উৎপাদন? উত্তরপ্রদেশে এটা পরীক্ষামূলকভাবে কাজে লাগানো হচ্ছে। যে দেশটা সব থেকে বেশি পপুলার, যে দেশটা সব থেকে বেশি বর্তমানে ম্যাসিভ আকারে করছে, যে মাটি ছাড়া আলু উৎপাদন করেছে, কি যে আলুর যে আমরা যে শিকড়টা বলছি, হালকা যে সরু তন্তু জাতীয় শিকড়টা থাকে, ওটা কি হচ্ছে, জলের মধ্যে ডুবে থাকছে বা এয়ার থেকে, বায়ুমণ্ডল থেকে জল নিচ্ছে। এটা কোন পদ্ধতিতে হচ্ছে? এই পদ্ধতির নাম হচ্ছে হাইড্রোপেনিক প্রসেস, হাইড্রোপেনিক প্রসেস। ঠিক আছে, বা আমরা বলি অ্যাকুয়াপেনিক প্রসেস। এটা প্রথম যে করেছিল এবং সব থেকে পপুলারিটি যে পেয়েছিল সে হচ্ছে থাইল্যান্ড। বাট কি বলছে বর্তমানে কোন দেশ? বর্তমানে যখন বলছে আমরা অ্যান্সার করব চীন। আর যদি বলে মোস্ট পপুলার বা ফার্স্ট যদি কে করে, প্রথম কেউ যদি করে, এ হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডে মাস স্কেলে হয়, ও জমির পরিমাণটা কম, ঠিক আছে, ওই জন্য ব্যাপক পরিমাণে হয়। আর বর্তমানে যখন বলেছিলাম তাই জন্য আমরা অ্যান্সার চীন করলাম। নেক্সট 21। কোন পতঙ্গের কান আছে? তার মানে 3 জনের কান নেই, একজনের কান আছে। ঠিক আছে, মশার কান নেই, শুনতে পায় না। মাছির কান নেই, মৌমাছির কান নেই। ফড়িং এর কান আছে। ফড়িং এর কানটা কোথায় থাকে? ফড়িং এর পায়ে ফড়িং এর কান থাকে। ঠিক আছে, তাহলে ফড়িং এর কান কোথায় থাকে? ফড়িং এর পাতে তার কান থাকে। ফড়িং এর পাতে ফড়িং এর কান রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 22। সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী ধাতু কোনটা? মানে ইলেকট্রিসিটি সব থেকে ফার্স্ট মোবিলাইজ করে কোনটায়? সোনা, লোহা, রূপো, তামা। অ্যান্সার আমাদের কি হবে? দ্যাট ইজ রূপ। তার কারণ কি? এই 4টের মধ্যে বা যতগুলো আমাদের মেটাল আছে সব থেকে কি ফ্রি ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি কোনটা? সব থেকে বেশি হচ্ছে রূপা বা সিলভারে। এই জন্য কি হচ্ছে, তড়িৎ প্রবাহে বাধাটা কম পাচ্ছে। বাধা কম পাওয়ার জন্য কি ইলেকট্রন কি করছে, ফ্রিলি মুভ করছে, বাধা কম পাচ্ছে। এই জন্য কি হচ্ছে, এটা তড়িৎ পরিবাহী সব থেকে বেশি ভালো স্পিডে, বেশি অ্যাক্সিলারেশন দিয়ে থাকে। ওকে, কিন্তু ইউজেজ হয় আমরা সব থেকে বেশি জানি তামা ইউজ হয়। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে রূপা। কোশ্চেন নাম্বার 23। মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কটা? দেখো, মেন্ডেলিফ যখন পর্যায় সারণী করেছিল তখন শ্রেণীর সংখ্যা ছিল 8টা। তাহলে অ্যান্সার আমাদের 8। কিন্তু বর্তমানে যদি আমরা বলি, বর্তমানে
এই শ্রেণীগুলো বাড়তে বাড়তে উপবিভাগগুলো নিয়ে মানে সাব সাব পার্ট যেগুলো রয়েছে ওটা বাড়তে বাড়তে 18টায় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইনক্লুডিং সাব সাব ছোট ছোট উপবিভাগগুলো নিয়ে আমি বলছি, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 8টা। মেন্ডেলিভের বেসিক থিওরিতে রয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? যে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা এগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয়? দ্যাট ইজ অ্যান্সার উইল বি 1972। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, বাংলাদেশ ক্রিয়েট হলো, পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ ক্রিয়েট হলো। সেই তারপরের বছরই ভারত আর পাকিস্তানের মধ্যে চুক্তি হয় 1972 সালে। এই চুক্তিতে কি বলা হয়েছিল? দুই দেশ একে অপরের সঙ্গে হঠাৎ আক্রমণে যাবে না বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। যদিও এটা কিছুদিন ছিল, আবার যার যেরকম নেচার, পাকিস্তান আবার নিজের অ্যাকচুয়াল নেচারে ফিরে আসছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। পোলো খেলার সূচনা ভারতের কোথায় হয়েছিল? পোলো খেলার সূচনা ভারতের কোথায় হয়েছিল? এটা দুর্দান্ত কোশ্চেন, ঠিক আছে। পোলো খেলার সূচনা ভারতের কোথায়? এবার এইটা এখানে বোঝো, পোলো খেলার সূচনা পৃথিবীতে প্রথম ভারতেই হয়। এবং এই যে পোলো বলতে যেটা ঘোড়ার ওপর চড়ে যে একটা লাঠি স্টিক নিয়ে যে বলটাকে নিয়ে যাওয়া, পোলো খেলার সূচনা এই প্রথম ভারতেই হয়। এবার এই যে খেলার সূচনা এটা কোথায় হয়েছিল? ভারতের মণিপুরে। ওপেন গ্রাউন্ড ছিল কতদিন আগে? আমরা যদি বলি 3100 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট, 3100 খ্রিস্টপূর্বাব্দে বা 3100 বিসি বা বিফোর ক্রাইস্ট পিরিয়ডে এটা হয়েছিল। কোথায় হয়েছিল? দ্যাট ইজ অ্যান্সার ইজ মণিপুর। এইখানে ব্রিটিশরা খেলতো, ব্রিটিশরা এই খেলাটাকে পরবর্তীকালে গ্লোবালি পপুলার করে এবং সারা বিশ্বে ছড়িয়ে যায়। লোকের ধারণা হচ্ছে এটা ব্রিটিশদের খেলা, মানে ভারতে তো এই খেলাটা হয় না, কিন্তু অরিজিন দ্যাট ইজ ফ্রম মণিপুর। ওকে, তাহলে আমাদের পুলিশের ক্ষেত্রে আমরা 25টা কোশ্চেন সলভ করলাম। এটা মেনলি কলকাতা আর বেঙ্গল পুলিশকে টার্গেট করে আমাদের এই সেটটা তৈরি করা। এখানে একটা ওভারঅল তোমরা জানো যে এখানে 25টা মতো জিকে কোশ্চেন থাকবে কনস্টেবলের পরীক্ষায়। তাহলে আমরা একটা ওভারঅল একটা করলাম। এই প্যাটার্নটা থেকে কি বোঝার চেষ্টা করছি আমরা, যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, যে টাইপ অফ কোশ্চেন্স, যে কোন কোন জায়গা থেকে আমরা কোশ্চেন্স গুলোকে তুলছি, সেই ধরনের কোশ্চেন্স আসার পসিবিলিটিস বেশি। তো আশা করি এই জায়গাগুলো একটুখানি তোমরা চেক আপ করবে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কিছু বলার থাকে, ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানিও। টিল দেন সকলকে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।